কোন মান্থের এটা? এপ্রিল। কোন মান্থের কোশ্চেন পেপার? এপ্রিল সেট টু। এপ্রিল সেট টু। তো প্রথমেরটাতে তোমার প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে। প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে হবে কোশ্চেন ওয়ানে। কোশ্চেন টুতে কি বানাতে হবে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ক্যালকুলেট। এরপরে এত বড় কোশ্চেনটা কি করে সলভ করবো ওইটুকু টাইম? এইটুকু টাইম, টাইম কত দেখেছো তুমি? 75। আচ্ছা, ক্যাশ ফ্লো এইটা পাচ্ছ না তো? ক্যাশের ইনফ্লো, এটা তোমার ক্যাশ অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। ক্যাশ অ্যাকাউন্ট দেওয়া থাকলে তো একেবারে ইজি। ক্যাশ অ্যাকাউন্ট দেওয়া থাকলে তোমার, আমি বলেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তো এটা তোমার অপারেটিং বলেছে। তো অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করতে গেলে দুটো মেথড বলেছিলাম, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে তুমি কি দেখো যে আমার কোন কোন জায়গা থেকে ক্যাশ এসেছে, কোন কোন জায়গা থেকে ক্যাশ চলে গেছে, কোন কোন পারপাসে ক্যাশ চলে গেছে। ঠিক আছে, কোন কোন পারপাসে, কোন কোন পারপাসে ক্যাশ এসেছে, কোন কোন পারপাসে ক্যাশ চলে গেছে, অপারেটিং রিলেটেড। তো ক্যাশ অ্যাকাউন্ট দেওয়া আছে মানে কি, একেবারে ইজি। তো ক্যাশ অ্যাকাউন্টে তুমি জানো যে তোমার ডেবিট সাইডে কি থাকে? রিসিপ্ট, টাকা আসে। তাহলে কোন কোন পারপাসে টাকা এসেছে তুমি দেখলেই বুঝতে পারবে যে কাস্টমারের কাছ থেকে রিসিপ্ট আছে। ওটাই শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটি। এই যে তোমার রিসিপ্ট রয়েছে, রিসিপ্টটা রিসিপ্ট ফ্রম কাস্টমার, তিনটেই রিসিপ্ট। কারণ কারণ তোমার ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে এগুলো সব রিসিপ্টই তো হয়। ইকুইটি শেয়ার ইস্যু করে টাকা পেয়েছো, কাস্টমারের কাছ থেকে টাকা পেয়ে গেছো, ফিক্সড অ্যাসেট সেল করে টাকা পেয়েছো, এগুলো সব রিসিপ্ট, তিনটেই রিসিপ্ট আছে। তো এই তিনটের মধ্যে একটাই আসবে, কারণ তোমাকে এখানে অপারেটিং অ্যাক্টিভিটির ক্যাশ ফ্লো বের করতে বলেছে। তো রিসিপ্ট ফ্রম কাস্টমার আসবে। ঠিক আছে, আর সেখান থেকে মাইনাস হয়ে যাবে পেমেন্ট টু সাপ্লায়ার। আর কি মাইনাস হবে? স্যালারি ওয়েজেস মাইনাস হবে, ওভারহেড এক্সপেন্স মাইনাস হবে। ওভারহেড বলতে তোমার যে সমস্ত এক্সপেন্স অফিস রিলেটেড এক্সপেন্স, মানে প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি লিঙ্কড নেই। র মেটেরিয়াল প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি লিঙ্কড রয়েছে, লেবার প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি লিঙ্কড রয়েছে, কিন্তু আদার যে সমস্ত এক্সপেন্স অফিস রিলেটেড যে কোনো এক্সপেন্স, রেন্ট হোক স্যালারি হোক, এগুলো প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি লিঙ্ক নেই, সেই জন্য ওগুলোকে বলা হয় ওভারহেড। তো ওভারহেড আসবে, মাইনাস হবে, ওটা অপারেটিং। ট্যাক্সেশন মাইনাস হবে, এখানে চারটে মাইনাস হবে, চারটে না পাঁচটা হচ্ছে, চারটে, এক দুই তিন চার, চারটা মাইনাস। তাহলে এক ট্যাক্স মাইনাস হবে, কারণ ইনকাম করছো তোমাকে ট্যাক্স দিতে হবে। এটা অপারেটিং অ্যাক্টিভিটি রিলেটেড। যদি তুমি ওইখানে বইতে যে দিয়েছিলাম, বইতে যে দেওয়া রয়েছে চ্যাপ্টার, ওখানে গিয়ে যদি দেখো পেমেন্ট অফ ট্যাক্স, ওটা তোমার অপারেটিং অ্যাক্টিভিটিতে রয়েছে। তাহলে এগুলো সব পেমেন্ট রয়েছে, তাহলে রিসিপ্ট একটা রয়েছে, পেমেন্ট চারটে রয়েছে অপারেটিং রিলেটেড। তো এই একটা রিসিপ্ট থেকে 28 লাখ থেকে এই চারটে মাইনাস করবে, 20 লাখ, 2 লাখ, 1 লাখ। 1 লাখ তো না, 1 লাখ না, ট্যাক্সেশন কাটছো জাস্ট। ঠিক আছে, তাহলে 2.5 লাখ। চারটে মাইনাস করবে, তাহলে তুমি কি কি পেয়ে যাবে? পেয়ে যাবে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। একেবারে ইজি, করে নেবে, নেক্সট দিন করে পোস্ট করবে। তোমার ডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর একটা বইতে প্রবলেম তো রয়েছে। এটা তো রেশিও আছে, জাস্ট রেশিও ট্যালি ব্যাকআপ ফাইল,
Question number 3, restore tally backup file. Scrutinize, এটা করানো হয়নি। বলেছিলাম কি তুমি অ্যাজ এ সিনিয়র অ্যাকাউন্টেন্ট তোমাকে জুনিয়র অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টস চেকিং করতে হবে, ওটাই হচ্ছে স্ক্রুটিনাইজেশন অফ অ্যাকাউন্টস। এখানে ওটাই করতে বলেছে ট্যালিতে। ওটা কিভাবে করবে? ট্যালি ব্যাকআপ ফাইল একটা দেওয়া থাকবে, সেখানে ট্যালি ব্যাকআপ ফাইল কি আমি সেন্ড করিনি? না, এটা করে দিব। তো লাস্ট ক্লাসে কতদূর পর্যন্ত হয়েছিল? ওই তো ওই একটা কোয়েশ্চেন সলভ হতে হতে কিছুটা রয়ে গেছে। কি কোশ্চেন? ওই 3 চ্যাপ্টার ছিল না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট। গ্রুপে সেন্ড করো, আমি দেখে নিচ্ছি এখানে। তাহলে এটা বুঝতে পেরে গেছো কিভাবে করতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটাই কোশ্চেন সেট করেছো, আর কোনো কোশ্চেন সেট করেছো নাকি? জুলাই সেট 2 করেছো। চলে এসছে আমার নিচে স্ক্রল করো। আনসার শিট আনসার, এটা সেট 2 তে করেছো। সেখানে হ্যান্ড টুলটা আসছে কিনা সিলেক্টিভ। আচ্ছা ঠিক আছে, কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট রেশিও ঠিক আছে, তোমার প্রেজেন্টেশন ঠিক আছে, ঠিক আছে। কি কি বলেছিল? কারেন্ট আর কুইক বলেছিল। কারেন্ট বলেছে, কুইক বলেছে, প্রপাইটরি বলেছে। ওগুলো কবে করলে? এগুলো অন্য ক্লাসে হয়েছে, অন্য স্টুডেন্টের ক্লাসে হয়েছে। রেড দেখে বলছে তো? হ্যাঁ, মানে ওই লেখালেখি দেখে বলছি। এটা তোমাদের ক্লাসে হয়নি, ওই কালকেই তোমাদের ক্লাসে হয়নি বললাম তো, এটা অন্য কোনো ক্লাসে হয়েছিল, সেভ হয়ে গেছে আর কি। স্যার বলছিলাম ওই যে আপনি ক্লাস ওই দেখো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিটের যেগুলো রেকর্ড করেছিলেন ওর ভিডিও পাঠিয়ে দেবো। আর ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কয়েকটা করেছিলেন না, হুম ওগুলো আর একবার সেন্ড করবেন না। ঠিক আছে, কারণ আপনার হচ্ছে ইউটিউব প্রোফাইল খুললে তো পাওয়া যাচ্ছে না, প্রথম কথা ওটাই হয়ে গেছে। ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। দেখো, কারেন্ট রেশিও, কুইক রেশিও, প্রপাইটরি রেশিও, কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট ও করেছে, আমি সেটা চেক করে নিচ্ছি। ও প্রথমে ফর্মুলা লিখেছে, তারপরে তার ভিতরে ডিটেল দিয়েছে, ঠিক আছে, তারপরে আনসার লিখেছে। লিখতে পারো যদি সাফিসিয়েন্ট টাইম থাকো তো লিখতে পারো, যদি টাইম কম থাকে লেখার দরকার নেই, যদি টাইম কম থাকে লেখার দরকার নেই। কুইক রেশিও এই পুরোটা যদি করো এটা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। এবার তোমার কাছে টাইম নেই, সেন্টেন্স না লিখলেই চলবে, তুমি জাস্ট এটা বের করে রেখে দিও, ঠিক আছে। আর এগুলো তুমি কি ওয়েবসাইট থেকে টাইপ করে নিয়ে এসেছো না কপি করেছো? কপি করবে, কারণ টাইম অতটা পাবে না, ঠিক আছে। কবে কিভাবে করবো? কপি কিভাবে করে না, তোমাকে না, আবার না, কপি করা দেখিয়ে দিতে হবে, এগুলো কিভাবে কপি করে, স্টক ডেটার্স, বিলস রিসিভেবল কি করে কপি করে এখানে এলো? ও ওই এক্সেলে এসে কোশ্চেনটা কি আমি হ্যাঁ তো দেখিনি।
দেখোনি কেন? তোমাকে পাঠিয়েছি 2 দিন আগে। আপনি কবে বলতেন পাঠিয়েছেন? কবে পাঠিয়েছি? 2 দিন আগে তো পাঠিয়েছি। লাস্ট না না দেখো দেখো, কুইক রেশিও ঠিক আছে, কুইক রেশিওতে তুমি কি নিচ্ছ না? স্টক নিচ্ছ না, প্রিপেড এক্সপেন্স নিচ্ছ না। প্রপার্টরি রেশিও, শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে। টোটাল অ্যাসেট তোমাকে আলাদা করে দেখানোর এই দরকার নেই। লাইনটা এই যে কিভাবে তুমি টোটাল টানবেন? অ্যাসেট আলাদা করে দেখিয়েছো, এটা আলাদা করে দেখানোর দরকার নেই। লাইনটা কিভাবে টানবেন? ও এক্সেল ভুলে গেছো না না কিভাবে ভুলিনি। লাইনটা টানলে? না না ভুলিনি সেটা। ওটা ট্রাই করা হয়নি। এদিকে দেখো, টোটাল অ্যাসেট তাহলে তুমি যেখানে টোটাল অ্যাসেট করেছো, টোটাল অ্যাসেটটা করার দরকারই নেই, ঠিক আছে। এখানে তো টোটাল আছে অলরেডি আমাদের ক্যালকুলেশন, তো এটা এক্সট্রা, যেটা অলরেডি রয়েছে সেটা করার দরকার হবে না প্রেজেন্ট করার, কারণ কোশ্চেনে তোমার অলরেডি দেওয়া রয়েছে কারেন্ট টু ফিক্সড অ্যাসেট, কারেন্ট টু ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, ঠিক আছে। প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস বানিয়ে নিয়েছো, 20% বাড়িয়েছো। এখানে তুমি গ্রস প্রফিট কিভাবে বের করেছো? আচ্ছা, আগের বছরের প্রফিট বের করেছো, আচ্ছা উপরে, ঠিক আছে। এটা কোথা থেকে এলো? এখান থেকে। তাহলে এখানে কি বলেছে, তোমার এক্সটার্নাল গুলো অল্টার করা যাবে না। এক্সটার্নাল কি কি অল্টার করনি? এক্সটার্নাল গুলো অল্টার করা যাবে না। রেন্ট অল্টার করনি, ইলেকট্রিসিটি অল্টার করনি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অল্টার করনি, ট্রাভেলিং এক্সপেন্স কিছুটা অল্টার করেছো, ডেপ্রিসিয়েশন কমিয়েছো, জেনারেল এক্সপেন্স ম্যাচ করার জন্য দিয়েছো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাকি সেটগুলো এইভাবে করতে থাকো। আর আজ টুতে, আচ্ছা টুতে বলতে তুমি ওখানে জুলাই টুতে, জুলাই টুতে কোশ্চেন কি এক্সেলেই দেওয়া থাকে না পিডিএফে থাকে? এক্সেলে দেওয়া থাকতে পারে, কখনো কখনো পিডিএফ এ দিতে পারে, তখন তো এক্সেলে টাইপ করবে। এটা সমস্যা। তাহলে প্রথমটা তো তোমার জানা আছে, কোশ্চেন নাম্বার পেলে কোনটা, আর এটা তো বই থেকে কপি পেস্ট আছে, দেখেছো কি? না নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, কোশ্চেন নাম্বার 2, এটা কপি পেস্ট করা আছে বই থেকে, কপি পেস্ট করা আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাও, এই কোশ্চেনটাই রয়েছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাও, এই কোশ্চেনটাই কপি পেস্ট করা রয়েছে। আমাদের এবারে দাঁড়িয়ে হুম, আমরা একটু অস্তিত্বহীন হয়ে যাবো কদিন পরে। পেয়েছো? অনেক সময় বই থেকে কোশ্চেন আমি তুলে দেয়, যে কোনো জায়গা থেকে থাকতে পারে, এরকম কোনো কিছু নেই। থাকতেও পারে। এই যে এটা সলিউশন রয়েছে, ঠিক আছে, বই থেকে রয়েছে, এটা কোশ্চেন নাম্বার 2। সলিউশনটা করা আছে
কোশ্চেন নাম্বার 3, তুমি কোনটা জানতে চাইছো বলো এবার? স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার যা ইনভেন্টরি টার্নওভার তা একই জিনিস। ইনভেন্টরি টার্নওভার শুনেছো তো, সেই ফর্মুলাটা। হ্যাঁ, ক্লোজিং স্টক, ওপেনিং স্টক, ফর্মুলাতে কি আছে? কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরিতে কি লেখা রয়েছে? ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। তো এখানে ইনভেন্টরি মানে হলো স্টক। স্টক কোনটা দেওয়া আছে? ক্লোজিং দেওয়া রয়েছে, একটাই দেওয়া রয়েছে, ওপেনিং তো নেই। তো তুমি তো এভারেজ করতে পারবে না, এভারেজ করতে পারবে কি? পারবে না। তো ওটাই হবে যেটা ক্লোজিং এ রয়েছে, ওটাই হবে এভারেজ ইনভেন্টরি। যখন তোমার ওপেনিং দেওয়া নেই তখন যেটা ক্লোজিং এই থাকবে সেটাই হবে এভারেজ ইনভেন্টরি। কারণ তুমি এভারেজ তো করতে পারবে না, ওপেনিং এ তো তোমার দেওয়া নেই কত ছিল, তাহলে ওটাই ধরে নিতে হবে এভারেজ ইনভেন্টরি। লিখে দিতে হবে যে here opening stock has not given, so we have this taking taking the account stock in red as a function of a closing stock. লিখতে পারো, লিখলে ক্লিয়ার হবে। Purchase goods from Bijoya rupees 40,000 at the rate discount 5% cash discount, half the discount, half of the amount paid at the time of purchase. তোমার পারচেজ তো হয়েছে 40,000-এর, কিন্তু 10% ট্রেড ডিসকাউন্ট তো রেকর্ড হবেই না। তাহলে 40,000 রেকর্ড হবে না। 40,000 থেকে 10% বাদ দিয়ে দাও, 10% বাদ দিয়ে যে টাকা থাকছে কত হচ্ছে, তাহলে 36 রেকর্ড হবে। ট্রেড ডিসকাউন্ট রেকর্ড হয় না, সেই জন্য পারচেজে কত রেকর্ড হয়েছে? পারচেজ অ্যাকাউন্টে 36,000 রেকর্ড হয়েছে, ট্রেড ডিসকাউন্ট রেকর্ড হয় না। তার মানে 4,000 টাকার কোনো হিসেব থাকবে না, 4,000 টাকার কোনো হিসেব থাকবে না। এরপরে যেটা ক্যাশ ডিসকাউন্ট আছে 5%, সেটা রেকর্ড হবে। সেটা আমরা কিভাবে লিখেছি কি 5% বলেছে আর হাফ পেমেন্ট হচ্ছে, পুরো তো পেমেন্ট হয়নি 36,000-এর হাফ পেমেন্ট হচ্ছে। তার মানে কত পেমেন্ট হবে? 18,000 পেমেন্ট হবে। 18,000 পেমেন্ট হচ্ছে। 18,000-এর মধ্যে বাকি যে সেই 18,000-এর উপরে ডিসকাউন্ট দেবো 5%। 18,000-এর উপর 5% ডিসকাউন্ট করলে কত হবে? 900 টাকা। যেটা বাকি আছে সেটার উপরে তো ডিসকাউন্ট দেওয়া যাবে না, যেটা তুমি পেমেন্ট করছো তার উপরে 5% ডিসকাউন্ট। এবার বুঝতে পারলে 900 কি করে হলো আর 17,100 কি করে হলো? যেটা ডিউ থাকবে সেটা তো তার নামেই ডিউ থাকবে। 18,000 ডিউ আছে। মানে যেখানে আমরা কি করতাম, যেখানে আমরা একটা এন্ট্রি, তুমি কোথায় গেলে সেই এন্ট্রিটা? এই এন্ট্রিটাকে আমরা কটা করতাম? দুটো বা তিনটে যেটা করতাম, একবার ধারে পারচেজ করলাম, আরেকবার ক্যাশ রিসিভ করে ডিসকাউন্ট তাকে দিলাম। তো দুটো এন্ট্রিকে একসাথে মার্জ করা আছে। হ্যাঁ, ওটা মাইনাস করে বসাতে হবে, ওর কোনো হিসেব আসবে না এখানে, এখানে কোনো তার হিসেব লেখা হবে না, এটা কনসিডার করা হবে না সোজা। কোনটা এটা? provide interest on capital 6% for 9 months, interest on capital to capital। আচ্ছা, ইন্টারেস্ট ক্যাপিটাল কে দিচ্ছে? প্রপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটাল মালিক দিয়ে থাকে, মালিকের অ্যাকাউন্টের নাম কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো তার ক্যাপিটাল বাড়বে কি বাড়বে না যদি ইন্টারেস্ট পেয়ে থাকে? যেই ক্যাপিটালটা সে লাগিয়েছিল সে বলছে আমি বিজনেস থেকে ইন্টারেস্ট নেব, তার মানে তার ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটাল বাড়লে কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট হয়েছে, দেখো ইন্টারেস্টের টাকা, এর উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করলে এত টাকা দিয়ে ক্রেডিট হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটা কার দিক থেকে দেখা হচ্ছে? এটা দেখা হচ্ছে বিজনেসের দিক থেকে। বিজনেসের দিক থেকে তাহলে এক্সপেন্স। বিজনেসের দিক থেকে যদি দেখো, বিজনেস ও তার মালিক আলাদা তো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বিজনেসের দিক থেকে এক্সপেন্স, সেই জন্য এক্সপেন্স অলওয়েজ কি হবে? ডেবিট হবে।
আর মালিকের কি বেড়ে যাচ্ছে, ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, ক্যাপিটাল বাড়লে মালিকের ক্রেডিট হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার মানে কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট এক ধরনের লাইবিলিটি অ্যাকাউন্ট, কারণ মালিককে দিতে হবে, ঠিক আছে, যে কোনো পাওনাদার হলে সে কি হয়, লাইবিলিটি হয়, সেই সেন্সে ক্যাপিটালও ক্রেডিট হবে। রিসিভ 8,000 from cash sale were wrongly recorded as cash purchase. Cash sale 8,000 রিসিভ ফ্রম ক্যাশ সেল, ক্যাশ সেল থেকে রিসিভ করেছো, তার মানে এন্ট্রি হওয়ার কথা কি ক্যাশ টু সেল, রংলি রেকর্ডেড অ্যাজ ক্যাশ পারচেজ, ক্যাশ পারচেজ করে দিয়েছো, তার মানে কি করেছো, পারচেজ টু ক্যাশ করে দিয়েছো। তাহলে ওই পজিশনকে তোমাকে যদি কারেক্ট করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে ক্যাশ টু পারচেজ করতে হবে, আবার সঙ্গে সেলসটাকেও নিয়ে আসতে হবে। তোমার দেখো ক্যাশ বাড়ার কথা ছিল 8,000 দিয়ে, কিন্তু কমিয়ে দিয়েছো 8,000, বাড়ার কথা ছিল 8,000, কমিয়ে দিয়েছো 8,000, তার মানে আমি যদি কারেক্ট করাতে চাই তাহলে আমাকে 16,000 দিয়ে ইনক্রিজ করাতে হবে, কারণ একটা তো সেলস করা হয়েছে ক্যাশে তার জন্য 8,000, আরেকবার ভুল করে দিয়েছো ক্যাশকে 8,000, পারচেজ টু ক্যাশ বুঝতে পারলে না। তোমার ডেবিট হওয়ার কথা ছিল 8,000, তুমি ক্যাশকে কি করেছো, ক্রেডিট করে দিয়েছো না 8,000 দিয়ে, তাহলে ক্যাশকে তোমাকে যদি ক্যাশের অ্যাকাউন্টকে যদি কারেক্ট করতে হয় তাহলে কি করতে হবে, 16,000 দিয়ে ডেবিট করতে হবে, একটা ঠিক করার জন্য আর একটাকে ভুলটাকে ঠিক করার জন্য, যেন 16,000 দিয়ে ডেবিট হবে ডবল অ্যামাউন্ট দিয়ে। আর তুমি তো পারচেজ করে দিয়েছো, পারচেজকে ডেবিট করে দিয়েছো, পারচেজকে তাহলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, পারচেজকে তাহলে করতে হবে ক্রেডিট। আচ্ছা, এটা তোমার রেকটিফিকেশনে বলেছিলাম কি 3টে স্টেপ ফলো করতে হবে, কি করা উচিত ছিল, এইটা করা উচিত ছিল, কি হয়েছে এইটা করে দিয়েছো, আর কি করলে ঠিক হবে, তাহলে ক্যাশকে ডেবিট করতে হবে 16,000 দিয়ে, পারচেজকে ক্রেডিট করতে হবে কারণ পারচেজ ডেবিট করে দিয়েছো ভুল করে, আর সেলকে ক্রেডিট করতে হবে, বুঝতে পারলে। মানে এখানে হচ্ছে দুটো জিনিস একসঙ্গে ঢোকানো আছে, এবার যদি সিঙ্গেল ঢোকানো থাকতো, যে সাপোজ ধরুন যে ক্যাশ পারচেজ, ক্যাশ পারচেজ টু ক্যাশ, সেখানে কোনো কারণে পারচেজ ক্যাশ টু পারচেজ হয়ে গেছে, তখন ওই পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যেত, কিন্তু এখানে সেলসটাকে সেলস করেছি, কিন্তু সেই সেলসের জায়গায় কি করেছি আমরা পারচেজ হিসাবে দেখিয়ে দিয়েছি, পারচেজ হিসাবে দেখিয়ে দিয়েছো, সেই জন্য আমাদেরকে 8,000 টাকা স্লো করতে হচ্ছে, আর সেম মেথড হিসেবে আমাকে ক্যাশ টু পারচেজ করতে হচ্ছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি ক্যাশ টু সেলস আর্ন করি। দেখো কোনো অ্যাকাউন্ট যখন ডেবিট করার কথা সেটা যখন ক্রেডিট করে দেবে, তার মানে সেটাকে ঠিক করতে গেলে ডবল অ্যামাউন্টের এফেক্ট দিতে হবে, ঠিক আছে, তবে গিয়ে ঠিক হবে। সাপোজ তুমি ব্যাংকে জমা করেছো 5,000 টাকা, তোমার সেটা 5,000 টাকার বাড়ানোর কথা কি, তো 5,000 টাকা কেটে নিয়েছে ব্যাংক, তাহলে তোমাকে কি ব্যাংক তোমার তোমার অ্যাকাউন্টে কত জমা করবে, 10,000 জমা করবে, তবে গিয়ে তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক হবে, তাই তো। যে তাহলে হয়ে গেছে, আর কোনো কিছু আছে দেখো, কতক্ষণ টাইম থাকবে? কত আছে, 75 মিনিট আছে, 75 মিনিট পারে। এটা তো 10 মিনিট, এটা এটা যদি থাকে 10 মিনিটও লাগে না, 10 মিনিট লাগবে। সেম 10% যদি বেড়ে যায়, তাই তো, দেখিয়ে দিচ্ছি দেখো, কত কোন সেটে দেখেছিল মনে আছে, কোন সেটে দেখেছিল, সুইটার নিয়ে আসবে, সুইটার কোট আইসিএতে ঢোকার সময় পরে নিবে,
ঠিক আছে, বেরোনোর আগে খুলে দেবে। কেন, ব্যাগের মধ্যে তো নিয়ে আসবে, বাড়ির লোকই তো পাগল বলবে, আর অন্য কেউ তো বলছে না, তুমি তো ব্যাগের মধ্যেই নিয়ে আসবে। ঠিক আছে, হুম, মে সেট 1। Gross profit, net profit should not vary by more than 10%. আচ্ছা, এখানে আমি তোমাকে কি বের করতে হচ্ছিল, যে আগের বছরের গ্রস প্রফিট কত, এটা বের করতে হচ্ছিল, আর সেই পার্সেন্টেজটা এবছর মেনটেন করেছিলে। তো এখানে বলছে তুমি গ্রস প্রফিটের পার্সেন্টেজটা ভ্যারি করাতে পারো, তাহলে আমরা চেক করে নেব যে আগের বছরের গ্রস প্রফিট কত ছিল। এখানে আমি চেক করে নিচ্ছি আগের বছরের গ্রস প্রফিট কত ছিল। কি হলো, জিরো কেন? সেল কি কাজ করছে না নাকি? কত গ্রস প্রফিট দেখাচ্ছে? 10% গ্রস প্রফিট দেখাচ্ছে। এটা রাউন্ড অফ করে দিলাম না তো, 9 পয়েন্ট সামথিং ছিল, তো আমি একটা জিরো কমিয়ে দিচ্ছি, জিরো বাড়িয়ে দিচ্ছি, 9.8। তো তোমাকে বলেছে যে তুমি গ্রস প্রফিট ভ্যারি করাতে পারো, সেম নাও রাখতে পারো, তোমার গ্রস প্রফিট চেঞ্জ হতে পারে। এতে বলা হচ্ছে যে তোমার গ্রস প্রফিট চেঞ্জ হতে পারে, কারণ বিজনেস বাড়ছে, তোমার গ্রস প্রফিট চেঞ্জ হতে পারে। তো সেই চেঞ্জটা যেন 10% না বেশি ভেরি করে। এখন যে পার্সেন্টেজটা রয়েছে, এখন তোমার কত আছে, 9.8 রয়েছে, এর থেকে যেন 10% না যায়। তুমি এবছর ধরো 9.8 আছে, তুমি পরের বছর এক্সপেক্ট করছো 15% হয়ে যাবে, সেটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে না। বা 18% বলছো গ্রস প্রফিট, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা 10% যাতে না ভ্যারি করে। তাহলে এখন আমাদের কত রয়েছে, 9.8 এবছর। তুমি এটাকেই ভ্যারি করাতে পারো ম্যাক্সিমাম 10%। তার মানে তুমি ম্যাক্সিমাম কতদূর নিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারো, কত পর্যন্ত নিয়ে যেতে পারো? ম্যাক্সিমাম নিয়ে যেতে পারো এটা 10.78। বুঝতে পারলে কি পারলে না? আমার এবছরের যে গ্রস প্রফিট রয়েছে, যে বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই ওই গ্রস প্রফিট 10% এর মধ্যে হ্যাঁ 10%, আর ওইটা করলে 10.78 আসছে, কত পর্যন্ত তুমি নিয়ে যেতে পারো। আগের কোশ্চেন গুলোতে কি বলা হয়েছিল যে তুমি সেমই রাখবে, আগের বছরে যে পার্সেন্টেজটা আছে 9.8, এবছরও সেটা রাখবে, মানে প্রজেক্টেড ইয়ারেও সেম রাখবে। কিন্তু এই কোশ্চেনে বলা হচ্ছে যে তুমি ভ্যারি করাতে পারো, কিন্তু কতটা ভ্যারি করাবে, ম্যাক্সিমাম 10% ভ্যারি করাবে, ম্যাক্সিমাম তার মধ্যে রাখতে হবে, 10.78 এর মধ্যে রাখতে হবে। তুমি 10ও রাখতে পারো, 10.2ও রাখতে পারো, মানে 10.78 এর মধ্যেই থাকতে হবে। তাহলে তুমি যখন এখানে গ্রস প্রফিট বের করছো, মাল্টিপ্লাই করবে, তখন 10.78 এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে হবে, 10.2 নিতে পারো, 10.5 নিতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? সিমিলারলি নেট প্রফিটেও হবে। আগের কোশ্চেন গুলোতে যেমন সেম পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে দিয়েছিলে, এখানে কিছুটা ভ্যারি করাতে পারো, এখানে ভ্যারি করাতে পারো, না ভ্যারি করালেও চলবে। এখানে তো বলেছে যে তুমি ইউ মে, এখানে কি বলেছে, ইউ শুড নট ভ্যারি, মানে তুমি ভ্যারি করাতে পারো, কিন্তু ভ্যারি করালে 10%-এর বেশি যদি যেন না ভ্যারি করে গ্রস প্রফিট নেট প্রফিটের পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা অলরেডি এখন রয়েছে। সেখানে সেটা মেনশন করে দিয়েছিল না, সেখানে নিজের মনের মতো ভ্যারি করানো যেত। না না, ব্যাস এখানে তো সেম বলে দিচ্ছি। ও সেম, আর এখানে সেম বলেনি, তুমি আমি ভ্যারি করাতেও পারি, নাও করাতে পারি।
নাও পারো। টোটালি ডিপেন্ডস অন এখানে কি সেন্টেন্স পড়ে কি মনে হচ্ছে, শুড নট ভ্যারি, তার মানে তুমি সেমও রাখতে পারো, ভ্যারিও করাতে পারো, কিন্তু যদি ভ্যারি করাও তাহলে কিন্তু 10%-এর বেশি যাবে না। আচ্ছা, এটা তো রেস্টোর ট্যালি ব্যাকআপ ফাইল রয়েছে, ওটা কি আপনার কাছে আছে এখন? সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি, দেখো রেস্টোর ট্যালি ব্যাকআপ ফাইল, সেটা